প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত টক শো সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা নিয়মিত এই টক শোতে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তেমনই কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের দুজন অতিথি আছেন স্টুডিওতে, তার আগে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে আছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা, এবং আরও আছেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা কালকে একটা ঘটনা দেখেছি, যেটা হচ্ছে ঢাকার সাভারে গত রাতে 10:15টার দিকে, 10টার কাছাকাছি সময় এনসিপির সমাবেশস্থলে একটি বিস্ফোরণ ঘটে। ফয়সাল ভাই, প্রথমে আপনার কাছেই যাব, যে যেখানে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে আমরা জানি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আপনার থেকে প্রথমে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন এরকম একটা সমাবেশ স্থলে, মানে এই যে আইন শৃঙ্খলার যে এটাকে ঘাটতি বলবেন না, এইরকম একটা ঘটনাকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, কালকে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই এনসিপি দুইটা বিষয় এখানে আপনি যেটা উল্লেখ করলেন, একটা হচ্ছে আইন শৃঙ্খলার ঘাটতি, এটা একটা বিষয়, আর একটা হচ্ছে এনসিপির উপরে যেই হামলাটা হলো। আমরা দেখেছি যে এনসিপি গঠন হওয়ার আগে পরে বিভিন্ন সময় এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তাদের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময় দেখবেন গাজীপুরে একবার হাসনাত আবদুল্লাহর গাড়ি বহরে হামলা হয়েছে। আমাদের যেই অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে, সেখানে একাধিকবার ককটেল বিস্ফোরক ঘটেছে এবং এমনও ঘটেছে যে আমরা ককটেল বিস্ফোরণ হয়েছে, তারপর এনসিপি নেতাকর্মীরা ওখানে তাদেরকে হাতে নাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। মানে নানা সময় এক ধরনের আক্রমণের চেষ্টা, কেন জানি এনসিপিকেই গুপ্তভাবে অনেকেই বা হামলা করতে চায়। এখন এটাকে আসলে একটা তো আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এটা আমি এক্সক্লুসিভ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা এভাবে আমি দেখি না। যেটা দেখি সেটা হচ্ছে যে সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি অবস্থা চলছে। সেটা নিয়ে সিরিজের পর সিরিজ আপনারা নিউজ করছেন, একের পর এক বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার যে অবনতি সেটা ঘটছে। অস্ত্রের মহড়া আমরা দেখছি, বিভিন্ন কিছু দেখছি, সেটার একটা ধারাবাহিকতা তো আছেই। পাশাপাশি এনসিপির এই এক্সক্লুসিভ হামলায় একটা বিষয় এখানে যোগ করতেছে, সেটা হচ্ছে যে এনসিপি জুলাই পদযাত্রা শুরু করছে। আপনারা দেখেছেন যে গতকালকে হামলা হওয়ার পরেও ওখানে আমরা তাৎক্ষণিক একটা বিক্ষোভ করেছি এবং সাভারের স্থানীয় মানুষজন যারা, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এসেছেন, এবং গাজীপুরে তার আগে সমাবেশ হয়েছে, আজকে টাঙ্গাইলে সমাবেশ হচ্ছে। সব জায়গায় আমরা অভূতপূর্ব একটা সাড়া পাচ্ছি। গত জুলাইয়ে যেমন আমরা সারা দেশে ঘুরেছি, অনেক মানুষ আমাদের সাথে আসছে। সো কোথাও কারো মধ্যে এক ধরনের ভীতি ভয় আছে এবং কেউ সম্ভবত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে যে আমরা যে এই যে জনসম্পৃক্ত বা জনমানুষের কাছে যে আমরা যাচ্ছি, সেটা হয়তো কেউ পছন্দ করছেন না। কেউ বলতে আমরা যেটা অনুমান করি সেটা হচ্ছে যে এনসিপির সবচেয়ে বড় শত্রু তো হচ্ছে পতিত আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা গ্রুপ হতে পারে যে এই ধরনের গুপ্ত হামলা করতে পারে। আজকে আমরা দেখেছি, একটা আপনাকে রিসেন্ট আপডেট দিই, সেটা হচ্ছে যে দুইজন যুবলীগের নেতাকে ওখানে একটু আগে আমি নিউজে দেখলাম যে সন্দেহভাজন ভাবে ওই হামলার প্রেক্ষিতে সন্দেহভাজন ভাবে গ্রেফতার করা হয়েছে। সো আমি মনে করি যে পুলিশ হয়তো এটা আরো তদন্ত করলে এই বিষয়টা জানতে পারবে বা অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা হয়তো বলা সম্ভব হবে। জি, এই বিষয়ে কিন্তু ডক্টর জাহেদ, মানে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা, উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। উনি কিন্তু বলছেন যে সঠিক তদন্ত হবে এবং এটা এখনো যেহেতু 24 ঘন্টায় পার হয়নি, ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এটার সাথে যারা মানে দোষী তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়াটাও চলমান, এবং কিন্তু উনি বলেছেন যে এটার আগেই এই ঘটনা নিয়ে দোষারোপের রাজনীতি আসলে না করার উনি আহ্বান জানিয়েছেন। আপনি যেটা বলছিলেন ওটার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে কি দেখেন, এইখানে ডক্টর জাহিদুর রহমান তিনি এনসিপির আহ্বায়কের কাছ থেকে কিংবা এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে রাজনৈতিক সুলভ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করছেন এবং তিনি মনে করছেন, দ্যাট মিনস তিনি মনে করছেন যে এনসিপি নাহিদ ইসলাম এই ঘটনার প্রেক্ষিতে যে রিয়াকশন দিচ্ছেন কিংবা সরকারকে যে প্রশ্নবিদ্ধ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছেন, সেটাকে তিনি দায়িত্বশীল মনে করছেন না, তিনি বিপরীত দায়িত্বশীল আচরণ মনে করছেন। কিন্তু আমি মনে করি যে জাহেদ ভাই আসলে এই উপদেশটা তিনি যদি কোনোভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে পারতেন যে আপনার কাছ থেকে আপনার মন্ত্রণালয়ের ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হওয়ার আশা করছি। দেখেন, সরকার দলের মধ্যে আমরা একটা প্রবণতা দেখি যে সবসময়
তারা বিরোধী দলকে উপদেশ দিতে চায় যে তাদের কেমন করে বক্তব্য দেওয়া উচিত, তাদের কেমন করে বিরোধিতা করা উচিত, তাদের কেমন করে সমালোচনা করা উচিত, তাদের কেমন করে সংসদে বক্তব্য দেওয়া উচিত। ভাই, বিরোধী দল যদি ঠিকমতো বিরোধিতা করতে না পারে, বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ না করতে পারে, সেটা তো জনগণ প্রত্যাখ্যান করবে। আপনি সরকার দলে আছেন, আপনার সরকার দলের যে কেমন করা উচিত এইটা তো আগে আমাদের বিবেচনা করা উচিত। তো আমরা দেখেছি যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যদি সঠিকভাবে ফাংশন করে, যদি হামলা না হয়, তাহলে আর নাহিদ ইসলামের কিন্তু দায়িত্বশীল আর অদায়িত্বশীলের বক্তব্যের কোনো প্রসঙ্গই আসে না। সো জাহেদ ভাই তো উপদেশ দেওয়ার দায়িত্ব, উপদেশটা তো প্রধানমন্ত্রীকে দিবেন। তিনি যদি প্রধানমন্ত্রীকে উপদেশ দিতেন যে আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা সামলান, তাহলে এই ধরনের পরিস্থিতি আর ঘটতো না। তখন আর নাহিদ ইসলামকে উপদেশ দেওয়ারই প্রয়োজন পড়তো না। এবং নাহিদ ইসলাম যে বিরোধিতা করবেন, তার বিরোধিতার জায়গাটা তিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অবহেলা এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ, শুধু একটা ঘটনা না, দেশের ধারাবাহিক সিরিজ ঘটনার প্রেক্ষিতে তিনি মনে করেছেন যে আসলে এখানে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের ঘাটতি আছে, সেই ঘাটতি নীতির প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় এটাই সবচেয়ে দায়িত্বশীল আচরণ, বিরোধী দলের জায়গা থেকে রাষ্ট্রকে, সরকারকে প্রশ্ন করে সঠিক জায়গায় রাখা, সেটাই তিনি করেছেন। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। আমি এখন রাশেদ ভাইয়ের কাছে যাব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও যদি বলি, ঘটনাটা তো কালকে ঘটনার কথা বললাম যে এটা এখনো কাউকে ধরা হয়নি, বাট প্রক্রিয়াধীন হয়েছে। উনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলান, এই কথাটা আসলে বলা উচিত কিনা, এবং সবসময় যে বিরোধী দলকে যে বক্তব্য বা সমালোচনা কিভাবে করা উচিত এই বিষয়ে তারা যে সাজেশনস দেন বা ফিডব্যাক দেন, এটাই কতখানি উচিত হচ্ছে, বা এটা আপনি কিভাবে দেখছেন এটাকে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের যারা অপোজিশনে আছে তারা কিভাবে কোন প্রক্রিয়ায় বক্তব্য দেবে, অবশ্যই সেটি তাদের নিতান্তই ব্যক্তিগত বিষয় বা দলীয় সিদ্ধান্ত। কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, তাদের কাছ থেকে মানুষ গঠনমূলক বক্তব্য এবং মানে খামাখাই দোষারোপ করবে সে ধরনের বক্তব্য আসলে প্রত্যাশা করে না। মানুষ প্রত্যাশা করে যে অন্তত যারা নতুনত্বের কথা বলছে তারা অন্তত গঠনমূলক এবং সিস্টেমের মধ্য থেকে বক্তব্য দিবে, আইন সংবিধান সেটা মেনেই। নাহিদ ইসলাম গতকাল আমার কাছে মনে হয়েছে যে ঘটনা ঘটেছে, বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে উনি কথা বলেছেন যে সরকার, যে এই ঘটনার প্রেক্ষিতে তিনি যেভাবে উত্তেজিত হয়ে বক্তব্য দিয়েছেন এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে নাহিদ ইসলাম দায়িত্বশীল বক্তব্য দিতে পারত। মানে শুরুতেই তিনি উত্তেজিত হয়ে বললেন যে এই ঘটনার সাথে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে এবং বললেন যে আমরা বিএনপি আওয়ামী লীগকে একসাথে প্রতিরোধ করব। তো আমার প্রশ্ন হলো যে আপনাদের তো অনেক শক্তি, গতকাল আপনারা সেখানে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, এটাকে আমি খুব সাধুবাদ জানাই। কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকার পরেও কিভাবে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে গেল, আপনারা কেন তাদেরকে চিহ্নিত করতে পারলেন না, কেন ধরতে পারলেন না? দাঁড়িয়েছিলেন তো, স্পট ছেড়ে যাননি। এই জন্যই তো আসলে আমি দেখছি যে আসলে জামাত শিবিরের অনেক কর্মী এটাকে ফ্রেমিং করছে। হ্যাঁ, ফ্রেমিং করার পিছনে তারা যে যুক্তি দিচ্ছে যে সেখানে তো আসলে এনসিপির অনেক নেতৃবৃন্দই ছিল, তো সেই নেতৃবৃন্দ থাকা অবস্থায় এই ছাত্রলীগ যুবলীগের কয়েকজন যারাই এসেছে কিভাবে পালিয়ে গেল। এবং প্রোগ্রাম তো হওয়ার কথা ছিল আসলে 6টার সময়, তাই না? সেই 6টার সময় তো পুলিশের একটা প্রস্তুতি ছিল। এখন আপনি 10টা বেজে যাচ্ছে, আপনি সেখানে আসতেছেন না। পুলিশ হয়তো মনে করছে যে হয়তো আজকে রাতে হয়তো আসবে না। আমার প্রশ্ন হলো যে আপনারা বলছেন, যেটা শান্ত সাহেব বললেন, যে তাদের সব থেকে বড় শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো আসলে পতন হওয়ার সাথে সাথেই একদম শেষ হয়ে গেছে এরকম না, তো আওয়ামী লীগ তো আছে। তাহলে আপনাদের উচিত ছিল যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করা, কারণ আপনাদেরকে কেন্দ্র করেই আওয়ামী লীগ তো আগামীতে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে। এটা আমি কেন বললাম, এর কারণটা হলো, মনে করেন যে সেখানে মঞ্চের একজন নেতা এই বোমা বিস্ফোরণ বা ককটেল বিস্ফোরণের কারণে সে শহীদ হতে পারতো না। দেখেন নাহিদ ইসলামের বক্তব্য দেখেন, নাহিদ ইসলামের বক্তব্য দেখেন, সে কিন্তু ফ্রেমিং করছে বিএনপিকে দোষারোপ করে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে। তার মানে কি, ঠিক আওয়ামী লীগ তো এটাই চেয়েছিল যে আমরা ঘটনা ঘটাবো কিন্তু এর জন্য দায়ী হবে বিএনপি। তা আপনারা তো আওয়ামী লীগের সেই ফাঁদে আপনারা পা দিয়েছেন। আপনাদের উচিত ছিল এই প্রোগ্রামটা 6টায় বলেছিলেন, 6টায় সেখানে উপস্থিত হওয়া। যদি না পারেন এই প্রোগ্রামটা আপনারা অন্যদিন করতেন, কিন্তু আপনারা এত রাতে যাবেন আর বলবেন যে পুলিশের
কেন প্রস্তুতি ছিল না? পুলিশ তো মানুষ নাকি? আপনারা 6টায় যাবেন, তারা দাঁড়িয়ে আছে কয়টা থেকে? 4টা থেকে। তো এই মানুষগুলো কি ক্লান্তি নাই? এরা কি রবট নাকি? আপনি 10টার সময় যাবেন আর বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন আমার জন্য ঠিক নাই? ঢাকা থেকে পুলিশ নিয়ে যাবে? গোপালগঞ্জে সেনাবাহিনী নিয়ে গিয়েছিল, তাই না? তো আগে বলতেন যে আমাদের সেনাবাহিনীর প্রোটেকশন লাগবে। সেই আবেদন তো আপনারা করেন নাই। আপনারা তো আইন প্রশাসনে মানেন না। আপনারা কি স্থানীয় প্রশাসনকে যেভাবে জানানো দরকার ছিল যে আপনাদের শুধুমাত্র পুলিশের মাধ্যমে হবে না, সেখানে সেনাবাহিনী লাগবে, সেখানে র্যাব লাগবে, বিজিবি লাগবে, বলতেন আপনারা? আপনারা তো বলেননি। আপনারা তো নিজেরা আইন মানতেছেন না। টাইমটা তো মানা দরকার ছিল। সব দোষটা সরকারকে দিবেন, আপনাদের দোষ নাই। আপনারা যে এত রাতে গেলেন, এটাই তো আপনাদের দোষ আমি মনে করি। অ্যাভয়েড করা দরকার ছিল, কারণ আপনাদের জীবনের নিরাপত্তা আমরা জানি যে সংকট আছে। কারণ এনসিপি যারা নাহিদ ইসলাম এক দুবার ঘোষণা দিয়েছে, তাকে কি আওয়ামী লীগের লোকজন মানে এত সম্মানের চোখে দেখে? আওয়ামী লীগ তো সুযোগ খুঁজতেছে যে কিভাবে নাহিদ ইসলামকে ক্ষতি করা যায়। আওয়ামী লীগ সুযোগ খুঁজতেছে কিভাবে শান্ত সাহেবের মানে ক্ষতি করা যায়, তাই না? এনসিপি, আমরা এটা সত্য যে এনসিপি যেহেতু আসলে তাদের যারা নেতৃবৃন্দ ছিল গণঅভ্যুত্থানে একদম সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের একটা অংশ কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। সুতরাং এনসিপির উপরে আওয়ামী লীগের সব থেকে বেশি ক্ষোভ, এটা তো বাস্তব। এটা যে অস্বীকার করবে, আমি মনে করবি সে আসলে মিথ্যাচার করছে। হ্যাঁ, ক্ষোভ সবার উপরে আছে, কিন্তু এনসিপির উপরে আওয়ামী লীগের ক্ষোভটা সব থেকে বেশি। এই জন্য আমার পরামর্শ থাকবে যে আসলে আপনারা যে প্রোগ্রামগুলো করতেছেন, এই প্রোগ্রামগুলো যেখানে যে শিডিউলটা আপনারা দিবেন, এই শিডিউলটা আপনারা অনুসরণ করবেন। এতে করে পুলিশ বলেন, অন্যান্য বাহিনী বলেন, তারা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিতে পারবে। এখন আপনি বলছেন যে হ্যাঁ আমি যাব 6টায়, আমি আসতে চেয়েছি, আমি যাব 11টায়। পুলিশ তুমি, তোমার জীবন নয়, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা কি হয় নাকি? আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি বললেন, দেখেন আমরা দেখেছি গাজীপুরে পিতা তার 3 সন্তানকে জবাই করে হত্যা করেছে না, স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে না, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু ঘটতেছে। এই যে আজকে আমি দেখলাম যে 4 সন্তান, তার মাকে সম্ভবত আরেকজন মাদকাসক্ত ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল, মানে ওই 4 সন্তানের মাকে মানে সম্ভবত আপনার ধর্ষণ করার একটা অভিযোগ বা অপদস্থ করার অভিযোগ। এখন এই 4 সন্তান মিলে সেই ব্যক্তিকে হত্যা করেছে, জবাই করেছে, তাই না? এই খবরটা আপনিও দেখেছেন। কিন্তু এর দায় কিভাবে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবেন? পারিবারিক কলহ, পারিবারিক বা সামাজিক প্রবলেম, যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি তখনই দোষী সাব্যস্ত করতে পারবেন যখন রামিসা ধর্ষণের পরে ওই ধর্ষক বা খুনি তাকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ ধরতে পারবে না, তখন আপনি দায়ী করতে পারবেন। 8 ঘন্টার মধ্যে যেখানে অপরাধীরা গ্রেপ্তার হয়েছিল, সেখানে আপনারা কি করলেন? প্রধানমন্ত্রী গিয়েছেন না রামিসার বাসায়, সেখানে আপনারা ভুয়া ভুয়া স্লোগান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে। তাদের দোষটা কি ছিল? আসামিকে ধরাই কি তাদের অপরাধ ছিল? যেখানে এই অপরাধীদেরকে মানে তারা নানান ধরনের অপরাধে সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে তো সাথে সাথে ধরা হচ্ছে। এখন সব অপরাধীকে আপনি কি আসলে সাথে সাথে ধরতে পারবেন? হ্যাঁ, 2-1টা ঘটনা আছে যেটা বিচ্ছিন্ন ঘটনা না বলে তো হবে না। এমন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন। আওয়ামী লীগের ব্যাপারে এখনো পর্যন্ত বাংলাদেশে যদি একদম স্পষ্টভাবে কোনো ব্যক্তি বক্তব্য দিয়ে থাকেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি বলেছেন? যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে। এখন আইসিটিতে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে। এর থেকে স্পষ্ট বক্তব্য আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কি চান? এরপরে গতকাল দেখেন এই ঘটনা ঘটলো। আজকে তিনি নিজেই বললেন, আজকে দুজন যুবলীগ বা আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো এর সাথে আরও কেউ জড়িত থাকতে পারে, কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে এনসিপি নেতৃবৃন্দ তারা আসলে দায়িত্বশীল বক্তব্য তারা দিবে। এবং আমি কিন্তু শুরুতে দেখেন, আমি শুরুতে একটা লেখা দায়িত্বশীল বক্তব্য না, এই যে হামলার বিষয়ে আপনি তো বিএনপিকে দোষারোপ করতেছেন, সরাসরি প্রধানমন্ত্রীকে আপনারা ফ্রেমিং করতেছেন, আপনারা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করতেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন দেশে নাই, তাই না? তিনি তো এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, তারপরে বলতেছেন যে তার নির্দেশনায় এই হামলা হয়েছে, আপনারা বিএনপিকে প্রতিরোধ করবেন। এর মধ্যে আওয়ামী লীগকে আপনারা রিলেট করতেছেন। জি, তার নির্দেশনা হামলা হয়েছে কেউ বলে নাই। না, এই ধরনের বক্তব্য তো এসেছে, তাই না? আপনাদের এসেছে আপনারা, আমি তো বক্তব্য শুনেছি। তো এরপরে কি দেখেন, ওই সময় কিন্তু বিএনপির লোকজন একটা সিঙ্গেল বক্তব্য বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা নাহিদ ইসলামের বক্তব্য বিশ্লেষণ করলেই তো বোঝা যায়। আপনারা বলেছেন যে তাদের নির্দেশনা, তাদের নির্দেশনার বাইরে এটা আসলে হইতে পারে না। আমি শেষ করি, আপনার সময় বললেন। শোনেন, আমরা আমাদের এনসিপির তরুণ বন্ধুদের কাছ থেকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। এইভাবে যদি আপনারা গতানুগতিক সবকিছু দায় বিএনপিকে দেন, তাহলে আওয়ামী লীগ এমন একটা অঘটন ঘটাবে, এর ফলে যেটা হবে যে আপনারা তো দায় দিয়ে গেলেন কার? বিএনপিকে। এখন আপনারা পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবেন, আর এইভাবে দেশে একটি সংকট সৃষ্টি হবে। এর ফলাফল কি হবে? আওয়ামী লীগ বাংলাদেশে আবার ব্যাক করবে। এর জন্য কি আপনি ভালো থাকবেন? বরং আপনি, আমরা সবাই মিলে আমাদের যে কমন শত্রু,
সেই শত্রুকে আমরা মোকাবেলা করি। হ্যাঁ, এরপরে আপনার দল আলাদা, আপনার আদর্শ আলাদা, আমার দল আলাদা, আদর্শ আলাদা। সুতরাং আমরা সেই আদর্শের ভিত্তিতে আমাদের নিজস্ব রাজনীতি করব, গণতান্ত্রিক চর্চা করব। জাতীয় সংসদে তো এই চর্চা হচ্ছে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে ঘটনা ঘটার সাথে সাথেই তারেক রহমান জবাব চাই, বিএনপিকে দোষারোপ করা, স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করা, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে আগে একটু জানার চেষ্টা করেন। ঘটনা ঘটার সাথে সাথে আমরা দেখছি যে আপনারা আসলে উত্তেজিত হয়ে পড়ছেন, সব কিছুতে আপনারা রাজনীতি করতেছেন। তো এই জন্যই তো আসলে আজকে তথ্য উপদেষ্টা বলেছে যে আপনাদের রাজনৈতিক বক্তব্য না দিয়ে বরং যে ঘটনা ঘটেছে এর পিছনে কারা দায়ী সেই বিষয়ে আপনারা স্পষ্ট বক্তব্য দেন। ফয়সাল ভাই, আপনার কাছে যাব, আপনি যদি রাশেদ ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দিতে চান। উনি বেশ কিছু কথা আসলে এখানে উল্লেখ করেছেন। একটা তো হচ্ছে রাজনৈতিকভাবে যে দোষারোপটাকে, আসলে তো আমরা যদি বলি যে আমরা যে এই চেঞ্জটা আসলো, এই যে নতুন সরকার আসলো, আমাদের তো আসলে এই যেটাকে আমরা ব্লেম গেম যেটাকে বলে, এটা তো আসলে থাকার কথা না। যদি ওটাকে এক্সপেক্টেড বলি যে জনগণের ইয়েও তাই যে একজন একজনকে দোষারোপ করার, রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার কথা, এই প্র্যাকটিসটা কি তার মানে এখনো আছে এবং এটা কি আসলে এনসিপি করছে কিনা, এটা একটা প্রশ্ন। এবং আরেকটা জায়গায় আমি একসাথেই প্রশ্নটা করি যে কালকে উত্তরটা দিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, জি বলেন। দেখেন, খুবই মজার হচ্ছে যে রাশেদ ভাইয়ের বুদ্ধিমত্তার প্রশংসা আমাকে করতেই হবে। সেটা হলো যে রাশেদ ভাই সম্ভবত 10 মিনিটের মতো কথা বলেছেন, এর মধ্যে 2 থেকে 3 মিনিট কথা বলেছেন যে আসলে 6টার প্রোগ্রাম 10টায় হয়েছে, তার মানে কি এনসিপির দোষ নাই? আমার মনে হচ্ছে ভাই, আমি আপনি বললেন, হ্যাঁ, তার মানে পুলিশ কি মানুষ না? পুলিশ কি কিভাবে নিরাপদ? 6টার প্রোগ্রাম 10টায় আপনি আরেকদিন করতেন। আমার কেন জানি মনে হয়েছে কি রাশেদ ভাই প্রথম আজকেই পৃথিবীতে আদিষ্ট হইলেন, তিনি রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করিলেন। দেখেন, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের রাস্তাঘাটের বাস্তবতায় কারা কয়টায় প্রোগ্রাম করে, হ্যাঁ, এবং আমরা তো দেখেছি যে নারায়ণগঞ্জে 8টার মধ্যে প্রোগ্রাম, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার পরে 2:30টার সময় প্রধানমন্ত্রী প্রোগ্রাম করেছেন এবং রাষ্ট্রীয় বাহিনী সেই নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং এটাই প্রত্যাশিত। হ্যাঁ, সো একজন বিরোধী দলীয় চিফ হুইপ তিনি একটা প্রোগ্রাম করেছেন, তার প্রোগ্রামটা 2 থেকে 3 ঘন্টা লেট হয়েছে। 10টা কিন্তু প্রোগ্রাম শুরু হয় না, এই প্রোগ্রামটা 6টার প্রোগ্রামটা 8টায় শুরু হয়েছে। সো সেই জায়গা থেকে তিনি এটার উপরে এত জোর দিলেন, আমার মনে হয়েছে যে রাজনৈতিক জ্ঞান এটা এখান থেকে উৎপাদন না হওয়া ছাড়া আর কোনো গতি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাশেদ ভাই বললেন যে আমরা তো তরুণদের থেকে অনেক প্রত্যাশা করি এবং তরুণদের থেকে প্রত্যাশা করেন, এবং সম্ভবত তিনি প্রবীণদের থেকে প্রত্যাশা করেন না। প্রবীণদের থেকে প্রত্যাশা করেন না বিদায়, যেহেতু প্রত্যাশার জায়গা নাই, এই জন্য তিনি বিএনপিতে গিয়েছেন, কারণ ওখানে তো কোনো প্রত্যাশা নাই, যা করবে সবকিছু এক্সপেক্টেড। এই প্রত্যাশার জায়গাটা মেনে নিয়েই আমি বলছি যে দেখেন, এবং আরো একটা ইন্টারেস্টিং, রাজনীতিতে ভাষার খেলা এবং এটা বোঝা, এটা খুব জরুরি হচ্ছে এই জন্য, যেমন আমি ল্যাঙ্গুয়েজের ছাত্র, সেই হিসেবে বলছি দায় এবং দায়িত্ব এই 2টা শব্দ খুব কাছাকাছি, কিন্তু এই 2টা শব্দের পার্থক্য যদি আপনি না বোঝেন, রাষ্ট্র যদি এই 2টা শব্দের পার্থক্য যদি না বোঝে, তাহলে সে তার নাগরিককে ডিল করতে পারবে না। আওয়ামী লীগ এই হামলার জন্য দায়ী, আর এই হামলা আওয়ামী লীগ যেন না করতে পারে এটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এটার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এখন এনসিপির উপরে হামলা কেন, প্রধানমন্ত্রী জবাব দাও বা তারেক রহমান জবাব দাও, এই বাক্য যদি হয় যে এই সরকারকে অস্থির করে ফেলা, এই বাক্য যদি হয় যে না বুঝেই দোষ দেওয়া, ভাই এখানে তো পরিষ্কার যেটা হামলা করেন, এটার জবাব কে দিবে? আমি তো শেখ হাসিনার প্রধানমন্ত্রী মানি না, আমার ধারণা রাশেদ খানও মানেন না, তার মানে শেখ হাসিনার কাছে আমি জবাব তো চাবো না। আমি যাকে প্রধানমন্ত্রী স্বীকার করি, আমি যাকে ট্যাক্স দেই, আমি যাকে অবে করি, সে আমার রেসপন্সিবিলিটি নিবে। দিস ইজ হাউ স্টেট ওয়ার্কস। সো এতটুকু নরমাল পলিটিক্যাল সেন্স এইটা রাষ্ট্রের জানতে হয়। দ্বিতীয়ত হচ্ছে দোষারোপ করেছেন সরাসরি বক্তব্য আপনি শোনেন, দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে যে তিনি আরেকটা কথা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ হামলা হয়েছে, এই বাক্যটা একেবারে আপনি এনসিপির কোয়ার্ড পর্যায়ের কর্মী থেকে আহ্বায়ক পর্যন্ত কেউ কোথাও এই হুবহু এই বাক্যটা বলেন না, তিনি এটাকে কোট করে বললেন। তৃতীয়ত হচ্ছে, আমি তো বললামই যে এই দায় দায়িত্ব যদি না বোঝে, দুইটার পার্থক্য যদি না বোঝেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া এই হামলা হতে পারে না। এটা হবে প্রশাসনকে চালাচ্ছে, ভাই আমি বলতেছি, হ্যাঁ, আমি তো কোথায় প্রশাসনের দায়িত্ব এটা আমি মাত্র বুঝাইলাম, আবার প্রয়োজন এটা বুঝাবো এরপর টক শুরু করে, কারণ নাইলে আবার অন্য কথা বলার সময় শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, রাশেদ ভাইকে আমি বলতে চাই, যেমন অনেকেই তো বিভিন্ন বিষয়ে উপদেষ্টা আছে, রাশেদ ভাই সম্ভবত লাস্টে বক্তব্য শেষ করছে যে এনসিপির কাছ থেকে এনসিপির কি করা উচিত না করা উচিত এটা বলে শেষ করছেন। এনসিপি পরামর্শ বিষয়ক উপদেষ্টা একটা ভালো পদ হইতে পারে রাশেদ ভাইয়ের জন্য,
এই জন্য বলতেছি জামাত রয়েছে পরামর্শ দেওয়ার জন্য, আমি এই জন্য বলতেছি না, এনসিপি পরামর্শ বিষয়ক উপদেষ্টা বিএনপির পদ হইতে পারে, এটা আমি মনে হয় এটা একটা ভালো পদ হইতে পারে। কেন হইতে পারে আমি বলি, না আপনাদের তো জামাত আছে, জামাত তো পরামর্শ দিচ্ছে নিয়মিত। শেষ করি, হ্যাঁ, মাঝখানে পিঞ্চ দিলে বক্তব্য মজা বাড়বে না আমার ধারণা। সেটা হচ্ছে যে রাশেদ ভাই গতকালকে থেকে, এটা খুব আমি খুব মজা করে বলতেছি কিন্তু কনটেক্সটটা বোঝেন, গতকাল থেকে সে 7টা পোস্ট দিছে, আমি মাত্র গুনলাম আর কি তার বক্তব্যের সময়, এই এনসিপির হামলা নিয়ে। 7টা পোস্টের প্রায় 6টা পোস্টেই কোনো না কোনো ফর্মে প্রথম পোস্টটা কি ছিল? প্রথম পোস্টটা 6টা পোস্ট মানে একটা পোস্ট বাকি আছে, বলবো তো বাকি রাখছেন কেন? ওটা বাকি আমাকে আমার মতো বলতে দেন, আপনারটা যদি আমি বলি তাহলে তো আমাকে এখানে বলার দরকার নাই। প্রথমটা আপনার পক্ষে যেটুকু যায় সেটুকু আপনি বললেন, আপনার বিপক্ষে যেটুকু যায় সেটুকু আমাকে বলতে দেন, ক্লিয়ার আশা করি। সো বিষয়টা হচ্ছে 7টা পোস্টের মধ্যে প্রায় 6টা পোস্টে কোনো না কোনো ভাবে এনসিপির কোথায় ভুল এই হামলাতে, এনসিপি কোথায় এই হামলার জন্য বিভিন্নভাবে রস বা কোথায় কিভাবে হইতে পারে, এনসিপির কি ইন্টারনাল কন্দল আছে, এনসিপির আসলে জোটের কারণে কিনা, নানাভাবে মানে এনসিপিকেই 6টা পোস্টে দোষারোপ করার চেষ্টা করেছেন। এখন দেখেন আমরা এই ধরনের ঘটনা দেখেছি, এটা যে নতুন বাংলাদেশের রাজনীতিতে আপা তা না, এটা আমরা দেখেছি। কোথায় দেখেছি জানেন? আমার একটা ঘটনা মনে আছে, রাশেদ ভাইকে যখন ডিবি ধরতে যায়, যখন প্রশাসন হামলা করে, তখন রাশেদ ভাই যখন লাইভে কান্না করছে, তখন আমরা আওয়ামী লীগের এই ধরনের বিভিন্ন অপদধারী, মানে যাদের কোনো পদ নাই কিন্তু আওয়ামী লীগের এইরকম অপদধারী লোকজন রাশেদ ভাইকে নিয়ে মজা নিত, রাশেদ ভাইয়ের কান্না নিয়ে, রাশেদ ভাইয়ের উত্তেজনা নিয়ে, রাশেদ ভাই যে অনেক উত্তেজিত হয়ে গেছে এরকম পোস্ট শেয়ার দিত যে পুরুষ মানুষের দুইটা জিনিস খারাপ, অতি উত্তেজনা এবং অতি শিথিলতা। এই পোস্ট রাশেদ ভাইয়ের তখন আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীর এগুলো বলে শেয়ার দিত, দিয়ে তুচ্ছ করতো। আমি কখনোই আপনার জীবনে শেয়ার দিই। আপনাদের জামাত দেয়, এই যে আপনি আবার আপনি আমাকে নিয়ে বলেন, আমি তো রাশেদ খানকে নিয়ে কথা বলছি, আপনি আমাকে নিয়ে বলেন। আমি দায়িত্বশীল রাজনীতি করি, আমার পুরো রাজনীতি ক্যারিয়ারে একটা দেখাতে পারবেন না। আমি শেষ করি না, শুনেন, সেই রাশেদ খান আজকে এনসিপির উপর হামলা নিয়ে মনে করেন বলছে কি এনসিপি অনেক উত্তেজিত হয়েছে, ভাই ওখানে একটা লোকের পা ফেটে রক্ত বের হয়েছে, ওখানে একটা হামলা হয়েছে, ওখানে মানুষ, ওইখানে সেন্টিমেন্ট আপনি বোঝেন, আপনি তো এই আন্দোলন করে আসছেন, এই রসবোধ কোথা থেকে বের হয়? আমরা তো দেখছি কিভাবে রসবোধ বের হয়, ক্ষমতার আশেপাশে থাকলে যখন মধু পড়ে তখন এই রসবোধ বের হয়। এই রসবোধ কিন্তু রাজনীতি নতুন না, এটা দেখেছি আমরা, জামাতের কিছু অ্যাক্টিভিস্টরা কালকে এই কাজ করেছে, রাশেদ ভাইয়ের এই 6টা পোস্টের মধ্যে দিয়ে রসবোধ বের হয়েছে, অনেক মজা, অনেক দোষারোপ বের হয়েছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোথাও এইটা বললো না যে এই যে গঠনমূলক বক্তব্য তারা প্রত্যাশা করেন, কিন্তু গঠনমূলক একটা হামলার পরে কি ধরনের গঠনমূলক দায়িত্বশীল আচরণ একজন রাজনৈতিক নেতা হইতে পারেন এটা তারা শিখতে চান না, এটা তারা উত্তেজনা নিয়ে কথা বলেন, কিন্তু দায়টা শিখতে না, তারা উত্তেজনা নিয়ে কথা বলেন, কিন্তু একটা হামলার পরে ওইখানে কি পরিস্থিতি তৈরি হয় এটা তারা বুঝতে চান না। এটা বোঝার জন্য রাজনীতিতে ন্যূনতম সহানুভূতি, রাজনীতিতে ন্যূনতম সংহতির জায়গাটা থাকতে হয়, এবং রাজনীতিতে মানুষের অতীত ইতিহাস, নিজের লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের যেই মজা মস্করা করতো আমরা দেখেছি না, বেগম জিয়ার সামনে বালুর ট্রাক নিয়ে আওয়ামী লীগ কি ধরনের ঠাট্টা মস্করা করতো, এবং বলতো না যে আরে বিএনপির এত শক্তি, একটা বালুর ট্রাক সরাইতে পারে না, এনসিপির এত শক্তি, এনসিপি ওখানে যুবলীগের লড়াই ধরবে, এটা এনসিপির কাজ, যে সমাবেশ করছে, সমাবেশ হামলা করছে, সেটার জন্য প্রশাসনকে জবাব চাইছে, প্রশাসনকে সেটার জন্য দায়িত্ব দিছে, যে এটা দায় আছে, প্রশাসনের দায়িত্ব আছে। এই জন্য এনসিপির দায়িত্ব হচ্ছে, নাহিদ ইসলামের দায়িত্ব ছিল ওখানে ওই যুবলীগের পিছনে পিছনে লড়াই ধরা, কারণ নাহিদ ইসলাম তো বাংলাদেশের সিআইডি, তারপর হচ্ছে ডিজিএফআই, তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থা, পুলিশ, এগুলো সবকিছু কন্ট্রোল করেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোল করেন না, স্বরাষ্ট্রমন্ত্রী তো বিরোধী দলে আছেন, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ, যে কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না। নাহিদ ইসলাম কেন ওই আসামি ধরলেন না, এটা হচ্ছে রাশেদ খানের রাজনৈতিক বোঝাপড়া। এই বোঝাপড়ার প্রশংসা যদি আমি না করি তাহলে তো আমার সত্যি সত্যি রাজনৈতিক ক্যারিয়ারে ভয়াবহ ক্ষতি। জি ফয়সাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাশেদ ভাই একটা কথা যদি এখানে একটু উল্লেখ করতে চাচ্ছিলাম আমি ফয়সাল ভাইকেও, সেটা হচ্ছে কালকে কিন্তু নাহিদ ইসলাম উনি একটা বিষয়ে সরকারকে করেছেন যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং গণরায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। আপনি এই বিষয়ে কি মনে করেন? এই বিষয়ে কিন্তু বলা হয়েছিল যে রাজনৈতিক বক্তব্য যেন ওনার কাছ থেকে আরেকটু ম্যাচিউর বক্তব্য আশা করা। দেখেন গতকাল শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তিনি নাহিদ ইসলামকে মহানায়ক বলার কারণে তিনি মাইন্ড করেছেন এবং তিনি ব্যাপকভাবে এটার সমালোচনা করেছেন। দেখেন আমি মনে করেছিলাম যে হয়তো এই বিষয়টি নিয়ে তিনি এখানে কথা বলবেন, কিন্তু তিনি বলেন নাই। আমি তো জামাত এবং এনসিপি টোটাল সামগ্রিক রাজনৈতিক বিষয়ে কথা বলেছি, আর উনি পুরোটা সময় ব্যক্তিগত বিষয়ে আলাপ করলেন, ধন্যবাদ ওনাকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের মহানায়ক, নায়ক,
বা মাস্টার মাইন্ড যেটাই বলেন না কেন, বা যদি নাও বলেন তারপরেও তো নাহিদ ইসলাম এক দফার ঘোষক, এবং এই সাহস করে এই ঘোষণা দেওয়া এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইতিহাসে তিনি সবসময় এই কারণে সমাদিত থাকবেন। আমার প্রশ্ন হলো যে এনসিপি নাহিদ ইসলামকে গণ অভ্যুত্থানের মহানায়ক মনে করে, সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমিরের পিছনে দাঁড়িয়ে থাকে, সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের নেতৃত্বকে গ্রহণ করে? আমার কাছে মনে হয় যে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই কারণেই এটি বলার সুযোগ পেয়েছে যে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, গণ অভ্যুত্থানের মহানায়ক তো আমাদের মানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো কিভাবে আসলে নাহিদ ইসলামকে মহানায়ক বলা হচ্ছে? কারণ নাহিদ ইসলাম যদি মহানায়ক হতো সেক্ষেত্রে তো নাহিদ ইসলামের নেতৃত্বই গ্রহণ করতো জামাতের আমির, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে নাহিদ ইসলাম নিজে জামাতের আমিরের নেতৃত্ব গ্রহণ করেছে। যে নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, আমরা আর যার সাথে জোট করি আর না করি, আমরা জামাতের সাথে জোট করব না। তো নাহিদ ইসলাম, আমি জানি না পরবর্তীতে তিনি আসলে কোনোভাবে গবেষণা করে পেয়েছেন কিনা যে আসলে জামাতের আমিরই হলো গণ অভ্যুত্থানের আসল মহানায়ক, এই জন্য তিনি হয়তো তার এই মহানায়কত্ব ছেড়ে তিনি হয়তো তার নায়কত্ব মেনে, তার নেতৃত্ব মেনে সেখানে জোট করেছেন। আচ্ছা ভাই যে কথাগুলো বলছিলেন শোনেন, আমি প্রথম যে পোস্টটা করেছি তিনি আসলে প্রথম পোস্টটা অ্যাভয়েড করেছেন। আমার প্রথম পোস্টটা ছিল আমি এই ঘটনার নিন্দা জানিয়েছি, আমি প্রতিবাদ জানিয়েছি, গ্রেপ্তার দাবি করেছি, এবং আমি বলেছি, আমার মনে হয় যে সর্বপ্রথম আমিই বলেছি যে এই ঘটনার সাথে আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা জড়িত। আমি প্রথম, আমার কাছে মনে হয় আমি কারো পোস্ট আমার আগে দেখি নাই। এরপরে যেটি হলো আমরা লক্ষ্য করছি একের পর এক বিএনপিকে ফ্রেমিং করছে, মানে এটার সাথে বিএনপিকে জড়াইতেই হবে, এটার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জড়াইতে হবে, তাদের সকল নেতারা। এখানে দেখেন না, এখানে যে রূপায়ণের সামনে মানে 50-60 জন কর্মী এখানে মিছিল করেছে না? কিন্তু রাশেদ ভাই, ফ্রেমিং কে আপনি ওটাকে বলছেন, ওরা তো আইন শৃঙ্খলা বাহিনীর এই বিষয়টাকে তো উল্লেখ করতেই পারেন। আইন শৃঙ্খলা বাহিনী শোনেন, আমার পোস্টে উল্লেখ করা আছে যে ওই সময় কেন বিদ্যুৎ চলে গেল, এক। দ্বিতীয়ত, এখনো পর্যন্ত পুলিশের মধ্যে একটা অংশ যারা ফেসিবাদের দোসর হিসেবে কাজ করছে। সামগ্রিকভাবে আমি এই বিষয়ে কথা বলেছি, কিন্তু যে সময় দেখলাম যে তারা একের পর এক এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, তখন আমি ওই এলাকা থেকে কিছু তথ্য পেয়েছিলাম। আমাকে বলা হলো যে এর আগে যে দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল, অফিস ভাঙচুর, এরপরে একে অপরকে মামলা দিয়ে জেল খাটিয়েছে, সেই দুইটা গ্রুপই সেখানে গতকাল উপস্থিত ছিল। এমনকি নেতারা উপস্থিত হওয়ার পরে তাদের ভিতরে হাতাহাতি হয়েছে, এরকম ভিডিও কিন্তু মিডিয়াতে এসেছে, তাদের মধ্যে হাতাহাতি, হট্টগোল, অতীতের ন্যায় মারামারি হয়েছে। সুতরাং এই কারণে অনেকে সন্দেহ করছিল তাহলে কি আসলে এই যে নিজেদের ভিতর যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার বলেন বা একে অপরকে ঘায়েল করা, এই কারণে কি আসলে নিজেরা এই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কিনা। দেখেন ওইটা কিন্তু আসলে ওনাদের নেতাকর্মী তো আহত হয়েছে, কিভাবে? ওনাদের নেতাকর্মী আহত হয়নি, আহত হয়েছে জামাতের নেতাকর্মী। নিশ্চয়ই আপনি শুনেছেন নিশ্চয়ই। আচ্ছা আমি জানি না, আমি শুধুমাত্র জামাতের নেতাকর্মী দেখেছি। দেখেন ওই প্রোগ্রামে একজন আহত যুবক, তার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, তিনি বলছেন যে আমি জামাতের সক্রিয় কর্মী এবং এনসিপির সমর্থক। এখন এই ক্ষেত্রে নানান ধরনের সন্দেহ আছে। তিনি বললেন যে জামাতের লোকজন যেভাবে ফ্রেমিং করেছে, রাশেদ ভাই ঠিক একইভাবে ফ্রেমিং করেছে। আচ্ছা আমি না হয় আপনাদের জোটে নাই, আমার বক্তব্য আপনার সাথে মিলবে না, আপনার বক্তব্য আমার সাথে মিলবে না। আমার প্রশ্ন হলো জামাত শিবির কেন আপনাদেরকে সন্দেহ করলো? কেন তারা মনে করলো যে পরিকল্পিতভাবে রাজনৈতিক সহানুভূতি নেওয়ার জন্য এবং মানুষের মাইন্ডসেটকে নিজেদের দিকে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা এনসিপি পরিকল্পিতভাবেই ঘটিয়েছে? যদি আপনি শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের বক্তব্য শোনেন, হ্যাঁ, তিনি যদি তার এই মহানায়ক শব্দ নিয়ে কোনো ধরনের তার মতপার্থক্য থাকে, তিনি গতকাল না, তিনি অন্যদিন সমালোচনা করতে পারতেন। এছাড়া আমি দেখেছি যে শিবিরের আরো যারা সাবেক নেতৃবৃন্দ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, তারা কি করেছে জানেন? তারা একইভাবে এই ধরনের বক্তব্য দিয়েছে যে এটা আসলে মূলত নিজেরা ঘটিয়ে সহানুভূতি নেওয়ার জন্য। তারা মনে করছে জাতীয় সংসদে এনসিপির যে 6 জন এমপি আছে তারা তো ভালো পারফর্ম করতেছে, এটা বাস্তবতা, তাই না? তো এই বাস্তবতার কারণে রাজনৈতিক অঙ্গনে এই ধরনের চাওয়ার আছে, এবং বিশ্লেষক যারা কলামিস্ট তারা কিন্তু এই মন্তব্য করছে যে জামাতের তুলনায় বিরোধী দল হিসেবে এনসিপি পারফেক্ট। এখন জামাত শিবির এটা আসলে মানতে পারতেছে না, এটা আসলে জামাত শিবির কোনোভাবেই গ্রহণ করতে পারতেছে না। এই কারণে আমার কাছে মনে হয় যে আসলে জামাতি ভিতরে এনসিপিকে সর্বনাশ করার জন্য
নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সেটিও কিন্তু আমরা সন্দেহের তালিকায় রাখতে পারি। রাশেদ ভাই, আপনার কাছে যাব এবার। এই যে ডক্টর জাহেদের মন্তব্য বলছিলাম, উনি একই সাথে আরো কয়েকটা কথা বলেছেন। এই যে জুলাই বিরোধী মন্তব্য বা কটূক্তি, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। আপনি জানেন যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক সমালোচনার ঝড় উঠেছে, এবং এটাকে আসলে উনি বলেছেন যে এটাকে আসলে ক্রিমিনাল অফেন্স হিসেবে মনে করা যাবে কিনা, এটা একটা প্রথমত একটা প্রশ্ন। কারণ এই বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো আইন নাই যে জুলাইয়ের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে বা তাদের যেই করুক তাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু উনি এটাও মন্তব্য করেছেন, উনি বলেছেন যে এই সরকার কিন্তু জুলাইয়ের স্পিরিটেরই সরকার, কিন্তু এই গায়ের জোরে যে কাউকে এভাবে নিয়ে শাস্তি দিতে হবে, যেটা আগের ফ্যাসিস্ট মাফিয়া সরকার করেছিল, এটা এই সরকার আসলে এটাতে বিশ্বাস করেন না। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে যদি দলগতভাবে কোনো দল সব থেকে বেশি ভূমিকা রাখে সেটা বিএনপি, এবং বিএনপি জুলাইকে ধারণ করে বিএনপির পক্ষ থেকে বারবার মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। অর্থাৎ বিএনপি যে কমিটমেন্ট করে ক্ষমতায় এসেছে, বিএনপি সেই কমিটমেন্টের ইনশাল্লাহ পুরোটাই বাস্তবায়ন করবে। আজকে তথ্য উপদেষ্টা যে কথা বলেছেন যে এই বিষয়ে কোনো আইন নাই, এটা তো সত্য, এই বিষয়ে কোনো আইন নাই। কিন্তু শাওন, মাহিয়া মাহি এবং প্রিয়া জান্নাতুলরা যেভাবে জুলাইকে কটাক্ষ করছে, শুধুমাত্র আইনের কথা বলে আসলে তাদেরকে কোনো ধরনের আইনের মধ্যে না আনার সুযোগ নাই। অবশ্যই আইন করতে হবে, আইন না থাকলে আইন করতে হবে। যারা আসলে জুলাইকে নিয়ে এইভাবে কটাক্ষ করবে, এদেরকে যদি আপনি ছাড় দেন তাহলে আরেকজন সাহস পেয়ে যাবে। আপনি বলছেন যে আইনটা না থাকলে আইন করা উচিত। হ্যাঁ, আমি মনে করি যে আইন নাই, আইন সরকার করবে, এবং জুলাইকে যারা এইভাবে কটাক্ষ করবে এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে শাওন এবং মাহিয়া মাহি বাংলাদেশ তাদের দেশ না। তাদের উচিত হবে তাদের মানে যে নেত্রী আছে, পলাতক নেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে থাকা। বাংলাদেশে তাদের থাকার প্রয়োজন নাই। বাংলাদেশে যদি কেউ থাকতে চায় তাকে জুলাইকে মেনেই থাকতে হবে। বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে জুলাইকে মেনেই রাজনীতি করতে হবে। জুলাই আপনাকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। জুলাই আপনাকে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নতুনভাবে দিয়েছে। জুলাই আপনাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। জুলাই আপনাকে নিরাপত্তা নিশ্চিত করছে। জুলাইয়ের কারণেই তো আমরা বেঁচে আছি, তাই না? জুলাই না থাকলে তো এই টকশো শেষ করে আমি নিচে নামবো আর ডিবি যে আমাকে তুলে নিয়ে যাবে না, এটা নিশ্চয় থাকে। সুতরাং জুলাইয়ের বিরুদ্ধে যারা কথা বলছে, আমি সরকারকে বলবো তাদের বিষয়ে নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। অনতিবিলম্বে প্রিয়া জান্নাতুল, মাহিয়া মাহি এবং শাওন, তাদেরকে আমি গ্রেপ্তারের দাবি জানাই। বাংলাদেশের অনেক আইন আছে, যদি কোনো তাদেরকে যে বক্তব্য দিয়েছে ওই বক্তব্যের কারণে কোন আইনে তাদেরকে অ্যারেস্ট করা যায় সেই আইনটা আপনারা দেখেন, অথবা নতুন আইন তৈরি করতে তো সময় লাগবে না। এখন সংসদ চলছে, সংসদে আইন করা যায়। তবে একটা প্রবলেম বলি, সেটা হলো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে আওয়ামী লীগের ব্যাপারে সোচ্চার এবং তিনি বক্তব্য রেখেছেন, জামাতের আমিরকে এই বক্তব্য রেখেছে। জামাতের আমির তো গণঅভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা, সাধারণ ক্ষমা ঘোষণা করলো ক্ষমতা আসার জন্য। 96-তে আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করেছে না বিএনপির বিরুদ্ধে? কয়েকদিন আগে জামাতের আমিরের বক্তব্য খেয়াল করবেন, 96 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আপনারা 96 মতন করে প্রস্তুতি গ্রহণ করেন। তার মানে কি আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত আন্দোলন করতে চায়? জামাতের একজন এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনের কয়েকদিন আগে বলেছে এনটিভি সাক্ষাৎকারে, আপনাদের এই চ্যানেলের সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট না দিলে আমরা কি এইভাবে এতগুলো আসন পাই, আমি কি এমপি হতে পারি? তার মানে কি? তার মানে বিএনপি যেখানে আওয়ামী লীগের ব্যাপারে কঠোরতা দেখাচ্ছে, জামাত সেখানে নমনীয়তা দেখাচ্ছে। এখন দেখেন, বাংলাদেশে তো ভোটের রাজনীতি একটা বাস্তবতা, তাই না? সেই ভোটের রাজনীতিতে বিএনপি যদি দেখে যে আমরা যে সময় আওয়ামী লীগের ব্যাপারে অত্যন্ত কঠোর, সেই সময় জামাত এই আওয়ামী ভোট ব্যাংক নিয়ে কাজ করছে, সেই সময় বিএনপি আসলে কি কঠোরতা অবলম্বন করতে পারবে? তার মানে কি শুধুমাত্র সরকারি দল কঠোর হলেই হবে না, জামাত ইসলাম এবং এনসিপিকে আওয়ামী লীগের ব্যাপারে কঠোর হইতে হবে এবং নাহিদ ইসলামকে ক্ষমা চাইতে হবে। কেন জানেন? কারণ নাহিদ ইসলাম যেদিন বলেছিল ছাত্রলীগের যারা আছে, যারা অপরাধ করে নাই, তারা চাইলে আমাদের দলে যুক্ত হতে পারে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রলীগ আওয়ামী লীগের বিচার হচ্ছে, তাই না? সুতরাং আপনি কে অপরাধী আর কে অপরাধী না আপনি কিভাবে জানলেন? এই মুহূর্তে আওয়ামী পুনর্বাসনের কোনো সুযোগ নাই। বিএনপি অবশ্যই আওয়ামী লীগের ব্যাপারে কঠোর, কারণ
বিএনপি 16 বছর আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে। এই বিএনপি কোনোভাবেই এই আওয়ামী লীগের ব্যাপারে তাদের সফট কর্নার থাকতে পারে না। আচ্ছা, আরেকটু শেষ করি। উনি যে কথা হিসেবে বলেছিলেন উত্তর না দিলেই না, দেখেন তিনি আমাকে বললেন খোঁচা মেরে যে রাশেদ ভাই তো আসলে তিনি প্রবীণদের কাছ থেকে পরামর্শ নিতে চান না, এই জন্য বিএনপিতে গেছে। আমি জানি না এই বক্তব্য তিনি আসলে কেন দিলেন, তবে আমার কাছে মনে হয় তার বক্তব্যটা ভুল। কারণ বিএনপি এই কথাই বলেছিলেন। ওটা বলেন কি বলছি, বলে প্রত্যাশা নাই এটা বলছি। আপনি বলছেন যে তরুণদের কাছে অনেক প্রত্যাশা, আমি বলছি প্রবীণদের কাছে হয়তো প্রত্যাশা নাই, এইজন্য গেছে। পরামর্শ লেখা আছে তো আমার পরামর্শ না, ঠিক আছে, ওই একই কথা। এখন কথা হলো বিএনপিতে অসংখ্য প্রবীণ আছে, নবীন আছে। আপনি এনসিপি করার আগে অন্য কোনো দল করতেন কি করতেন না, আই ডোন্ট নো, বাট আপনি কিন্তু এনসিপি নামক নব্য দলে আপনি নব্য, তাই না? আর আমি কিন্তু রাজনীতির মাঠে নব্য না। আমি প্রথম 2018 সালের কোটা আন্দোলনের সময় শেখ হাসিনাকে বলেছিলাম এইটা কি তার বাপের রাষ্ট্র। আমি প্রথম ওই সময় যারা ইয়াং তরুণ প্রজন্ম রয়েছে, আমি একমাত্র ব্যক্তি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলায় একমাত্র আমি জেল খেটেছি এবং টানা 15 দিন এবং অতিরিক্ত আরো 3 দিন পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং আমার বিষয়ে যে কথা বললেন, এটা আসলে কতটুকু সঠিক সেটা আপনি নিজেই চিন্তা করবেন। এই বাংলাদেশে যেটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 18 সালের কোটা সংস্কার আন্দোলন, এবং সেই কোটা সংস্কার আন্দোলন তো আবার 24 সালে শুরু হয়। ওই আন্দোলনের সর্বপ্রথম নেতৃত্ব আমি, নুরুল হক নূর সহ আমাদের সহযোদ্ধারা দিয়েছি। আমরা তো এই মাঠে এমন না যে রাজনীতির মাঠে বা হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে নব্য, আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেই আজকে রাজনীতি করছি। সুতরাং আজকে আমাদের নিয়ে যদি এই ধরনের মন্তব্য করেন সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিএনপি দেখেন, আপনার যদি আপনি চিন্তা করেন, আপনার এনসিপি তো মোটামুটি 80% জামাত শিবির, তাই না? এনসিপিতে যারা প্রগতিশীল মনা যুক্ত হয়েছিল ডাক্তার যারারা, তারা তো কেউ এখন নাই। কারণ আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনি হাত মিলিয়েছেন। আপনি নিজেই বলেছিলেন যে জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রের জন্য থ্রেট। আপনি নিজেই বলেছিলেন যে জামাত ইসলাম সংস্কার নিয়ে প্রতারণা করছে। তাহলে আজকে যে আপনি সংস্কারের জন্য আর জুলাই জাতীয় সনদের জন্য আপনি আজকে প্রোগ্রাম করলেন, এটা কি জাতির সাথে মস্করা প্রতারণা নয়? যেখানে এনসিপির কাছ থেকে মানুষ নতুন রাজনীতি ছিল। আচ্ছা, এনসিপি যদি জামাতের রাজনীতি করে তাহলে মানুষ কেন এনসিপি রাজনীতি করতে আসবে? এনসিপি কি বর্তমানে নিজস্ব কোনো রাজনীতি আছে জামাতের রাজনীতি ছাড়া? দেখেন, এনসিপি যে নতুন ভাবে তারা যে জুলাই পদযাত্রা শুরু করেছে, আমি স্বাগত জানাই। কারণ এর মধ্য দিয়ে এনসিপি নিজের স্বকীয়তা, নিজের অবস্থান তৈরি করতে পারবে। জামাতের লেসপেন্সার হয়ে জামাতের সাথে এনসিপি যত প্রোগ্রাম করবে, জামাত তো মোটামুটি একটা বটগাছ, তাই না? জামাত বাংলাদেশের সব থেকে ধনী দল। এই জামাতের সাথে থাকলে, জামাতের নিচে থাকলে আলো জ্বালাতে পারবেন? জামাত যদি একটা বটগাছ হয়, তার ছায়াতলে যদি আপনি থাকেন, আপনি তো আলো বাতাস পাবেন না। সুতরাং আপনি আলো না পেলে জ্বলবেন কিভাবে, জ্বালাবেন কিভাবে? এনসিপির প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা বড় হন। স্বাধীনতা বিরোধী কোন শক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না, বাংলাদেশের মানচিত্রকে বাঁচাতে পারবেন না। 1 মিনিটে শেষ করবো। এই জন্য আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশে এই আওয়ামী লীগের পতনের কারণে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা এই মুহূর্তে যদি আপনি মানে যে কোনো ভাবে গবেষণা করেন, সেই শূন্যতা পূরণ করতে পারে একমাত্র এনসিপি। আমি যেটা মনে করি, আমার অবজারভেশন, নানান বাস্তবতায়, তাই না, দেশীয় আন্তর্জাতিক নানান বাস্তবতায় বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা। কিন্তু এনসিপি কি জানে যে সে নিজেকে ডে বাই ডে শেষ করতেছে শুধুমাত্র জামাতের সাথে থাকার কারণে? এনসিপি যদি জামাত থেকে বের হয়ে এসে স্বতন্ত্র রাজনীতির আহ্বান করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ডাক্তার যারা আবার এনসিপিতে ফিরে আসবে, এবং তাদের মতো আরো যারা রয়েছে তারা আসবে। কিন্তু আপনি যদি জামাতের রাজনীতি করেন, আরে জামাত বড় দল, জামাত করবে, আপনার দলে কেন আসবে? ধন্যবাদ রাশেদ ভাই। আমি এখন ফয়সাল ভাইয়ের কাছে যাব। আমি জানি এটার ইয়েতে আপনার জবাব আছে, কিন্তু আমি আরেকটা বিষয়, কারণ আমাদের সময় বেশি নাই। ফয়সাল ভাই, এই ডক্টর জাহিদেরই আরেকটা বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, কারণ আমাদের সময় কম। আমি আপনার মন্তব্য জানতে চাবো। উনি টাকা পাচারের বিষয়ে ওনাকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল যে টাকা পাচারের বিষয়ে আসলে কি চলছে, কিভাবে অভিযুক্তদেরকে যে প্রসেসটা চলছে এটা কতখানি মানে লেজিট, বা কিভাবে আর কি সব ধরা হবে যারা অভিযুক্ত। উনি কিন্তু বলেছেন যে যারা অভিযুক্ত তাদের এই প্রক্রিয়াটা চলছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কিন্তু উনি এটাও বলেছেন, উনি কয়েকটা কথা বলেছেন যে কুইক রেন্টাল বা বিদ্যুৎ ক্ষেত্রে যে পাচারটা হয়েছিল ওটাকে উনি আসলে লুট না বলে উনি বলেছেন যে এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে এই টাকাটা পাচার বলেন বা লুট বলেন, হোয়াট এভার উই কল ইট, এটা হয়েছিল যেখানে এই যে চুক্তিগুলো করা হয়েছিল সেটা খুবই অন্যায়ভাবে কিছু ব্যক্তিকে আইনগতভাবে সুবিধা দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় যে এখন যেই মানে আইনটার কথা বলা হচ্ছিল ওটা হচ্ছে ইনডেমনিটি ল, যেটা বা দ্রুত সরবরাহ আইন, এখন যে সরকার যে তদন্ত করছে এটার প্রতি আসলে কতখানি আস্থা রাখা যায়? এটা হচ্ছে কিনা, আসলেই প্রক্রিয়াধীন কিনা, এটা আমাকে বলবেন। যে এবং সরকার নাকি এখন পাচার যাতে
না হয় সেদিকেও খেয়াল রাখছে। আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। দেখেন, এটা আসলে সরকার কাজ শুরু করেছে, এখন এটা আমরা আস্থা রাখতে পারবো কিনা বা আসলে এটা কতটুকু ফ্রুটফুল হবে এইটা এইভাবে অগ্রিম বলাটা আমি পক্ষপাতী তাদের না। সম্পদ বাজেয়াপ্ত করাটাই কি এখন গুড এনাফ কিনা বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেখানে কয়েকটা ধাপ আছে। ইকোনমিক ইস্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্রুশিয়াল ইস্যু। আপনি যদি এটাকে ঠিকমতো ডিল করতে না পারেন, আপনার স্পিরিট, আপনার বাস্তবতা, সবকিছু, সিকিউরিটি সবকিছু চেঞ্জ হয়ে যাবে যদি ইকোনমি আপনাকে আঘাত করে। এখন সেই হাসিনার আমলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি ইকোনমিক ভাবে। আমরা যে আমাদের জুলুম নির্যাতন তো আমাদের রাজনৈতিক বা বিরোধী মতের উপরে হয়েছেই, কিন্তু পুরো জনমানুষের উপরে ইকোনমিক নির্যাতনটা হয়েছে, যেই কারণেই কিন্তু আসলে জনগণ তার ওই ফিলিংস থেকে রাস্তায় নামছে। এখন সেই জায়গা থেকে প্রথমত হচ্ছে যে এখানে কয়েকটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোর সাথে এক ধরনের সমঝোতা করে টাকাগুলোকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে যেটা পার করেছে, উপদেষ্টাও বলেছেন, রাইটলি বলেছেন। এখন আমাদের সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা কি? প্রথম প্রত্যাশা হচ্ছে এই চুক্তিগুলোর কন্টেন্ট এবং এই চুক্তিগুলোর যেই মেরিট, এটাকে পুনর্মূল্যায়ন করতে হবে যত সম্ভব। মানে কিছু চুক্তির আন্তর্জাতিক কিছু বাইন্ডিংস থাকে, এগুলোর বাইরে যত সম্ভব এই ধরনের যেই দেশ বিরোধী কিংবা বাংলাদেশের অর্থনীতি বিরোধী চুক্তি সেগুলোকে বাতিল করতে হবে। এবং এই চুক্তির আওতায় বাংলাদেশের যেই পার্টটা কাজ করেছে, বাংলাদেশের যারা এইখানে এই টাকাগুলো সরাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক আরেকটা পার্ট হচ্ছে যেমন ব্যাংকগুলো যে দখল করা, এগুলোর মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কে, যেমন এস আলম যেভাবে ইসলামী ব্যাংক দখল করেছে, এটা কিন্তু তার লিগ্যালি দখল করেছে। সে অধিকাংশ শেয়ার এই শেরাটনে না হচ্ছে রেসিডেন্ট ইয়েতে বিভিন্ন জায়গায় বসে ডিজিএফআই দিয়ে শেয়ার নিয়ে সে অধিকাংশ শেয়ারের মালিক হয়েছে, এমডি বসিয়েছে, সবকিছু লোন নিয়েছে করেছে। এখন আপনি যদি বলেন যে সে তো শেয়ারের বেশি মালিক হয়ে তারপর সরিয়েছে, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু এগুলোকে আপনাকে এক্সট্রা এখানে যে রেগুলার যে ল আছে সেই রেগুলার ল আপনি অনেক কিছুই কভার করতে পারবেন না। এই জন্য আপনাকে এই লগুলোর এই পরিস্থিতি বিবেচনা আপনাকে ল তৈরি করে কিংবা এক্সট্রা ফোর্স তৈরি করে ওই বিষয়ে কমিটি করে এই বিষয়গুলোকে ডিল করতে হবে। সো আমরা মানে আমি এখনই বলতে চাই না অতিরিক্ত কথা যে সরকার এটা পারবে কি পারবে না। পাশাপাশি এই মডেলগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এই অর্থে, মনে করেন যখন একটা দুর্নীতির উইন্ডো, যখন একটা সচিবালয়ের একটা রুমে চালু হয়, যখন আমলারা এটা একটা সিস্টেম ডেভেলপ করে, ওই আমলারা তো আছে, ওই পুলিশ তো আছে, ওই ব্যাংক কর্মকর্তারা বলেন, ওই সচিবালয়ের যে লোকজন তারা হয়তো বদলি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গেছে, তাদের অধিকাংশ লোকজন তো আছে। সো যেই মডেল হাসিনা ডেভেলপ করেছে এই মডেল যেন বিএনপি নেতাদের পছন্দ না হয়, এইটাতে সরকারের খুব বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এই মডেল দিয়ে চিন্তা করবে যে একটা জিনিস ধ্বংস করে সেটাকে উদ্ধার করা তো কঠিন, কিন্তু এটা দিয়ে নিজেদের পাচার করা কিন্তু আরো সহজ, কারণ মডেলটা অলরেডি ডেভেলপ, যেটা হয়তো হাসিনা 17 বছর বয়সে ডেভেলপ করেছে। সো আমরা সরকারের কাছে এইটুকু প্রত্যাশা রাখতে চাই যে এই মডেলটা যেন ডেভেলপ এবং হচ্ছে ব্যবহার না হয়। এবং যেই জিনিসটা হচ্ছে, আমি একটা জিনিস যে বলি, রাশেদ ভাই রাইটলি বলেছেন যে আসলে, এবং এনসিপি কে তিনি সম্ভাবনা মনে করেন, দেখেন এটা তাকে আমি ধন্যবাদ জানাই। এবং তার কথার মধ্যে আমি এটা লম্বা আর আর্গুমেন্টে যাব না, কারণ তার কথার মধ্যে কিছু কন্ট্রাডিকশন দিয়ে তিনি মোটামুটি উত্তরটা দিয়েছেন। সেটা কি, যেমন জামাতের একবার তিনি বলার চেষ্টা করছেন যে জামাতে তো আমরা বিলীন হয়ে যাব কিছু, কিন্তু আবার তিনি কিন্তু আগেও বলেছেন যে জামাতেরও কিন্তু এক ধরনের ধারণা আছে যে এনসিপি তাদের থেকে ভালো করতেছে, সেজন্য তিনি সন্দেহ করেন জামাত তো আমাদেরকে বিরুদ্ধে লেখালেখি করেন কিনা, ফ্রেমিং করেন কিনা। তো আমরা মনে করি জামাত তো আপনাদের বিরুদ্ধে লেখালেখি করে, এটা তো স্বীকার করে। আমি তো এটাই বলছি, আপনাকে অ্যাকনলেজ করে বলছি যে জামাত যে লেখালেখি করে, কেন করে? কারণ সে মনে করে যে আসলে জামাতকে ছাড়া এনসিপি যাবে এবং জামাতের থেকে এনসিপি স্বতন্ত্র রাজনীতি আছে। আমরা যদি জামাতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার পথে থাকতাম তাহলে জামাতের লোক আমাদের প্রশংসা করতো। বিলীন হবেন না, কিন্তু আমার কথা হলো যে আপনারা বলেছিলেন আমি আপনার বিরোধী, মানচিত্র বিরোধী, আমি সংস্কার চাই না, তাদের সাথে আবার সংস্কারের জন্য কেন গেলেন? আমি আপনারটা মানি। সো বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে এই যে তরুণের মধ্যে স্বপ্ন দেখেন, এটাকে আমি খুবই পজিটিভলি বলেছি। তিনি মনে করছেন যে আমি তাকে মজা করে বলছি বা একটু উপহাস করছি, তা না। আমি এটা সত্যি সত্যি মনে করি যে তারুণ্যের উপরে সবাই ভরসা করে, এবং সেই ভরসার জায়গা থেকে যারা তারুণ্যের উপর ভরসা করে না তারা হয়তো কেউ প্রবীণদের সাথে যান। সেই থেকে আমি রাশেদ ভাই গিয়েছেন, নবীন নাই আসলে ভাই আমি রাশেদ ভাই থেকে রাশেদ ভাইয়ের যেই বিগত দিনের লড়াই সংগ্রাম, এটাকে আমি অ্যাকনলেজ করেই বলেছি যে যারা ভরসা করেন তারা এই জায়গায় ভরসা করতে থাকবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমাদের মূল আলাপটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই বিষয়ে যে জুলাই বিরোধী যে বক্তব্য, যে সেই বক্তব্যের বিষয়ে
তথ্য উপদেষ্টা আচ্ছা। তথ্য উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে উত্থাপন করেছেন। একবারে তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে বলেছেন যে আসলে তাদের তো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই যে কিভাবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। দেখেন এখানে আমি যেটা মনে করি, এই ধরনের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বলবেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন, এটা খুবই ভালো, কারণ এটা হচ্ছে স্পিরিটের কথা। আবার তথ্য উপদেষ্টা যেটা বলেছেন এটাও আইনের কথা। আমরা যেটা প্রত্যাশা করি বা আমি যেটা মনে করি এখানে, সেটা হচ্ছে খুব পরিষ্কার যে এই জুলাইয়ের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে যে গত 17 বছরে একটা ষড়যন্ত্র হয়েছে, বা বর্তমান যে গণতান্ত্রিক বাংলাদেশ তার বিরুদ্ধে কয়েকটা লেভেলে, কয়েকটা লেয়ারে শত্রু আছে। জুলাইয়ের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র একটা লেভেলের শত্রু না, একটা লেভেল শত্রু হচ্ছে আওয়ামী লীগ, যেটা অলরেডি পালাই গেছে। এর লেভেলের শত্রু হচ্ছে আওয়ামী লীগের সহযোগী, যারা অর্ধেক পালাইছে অর্ধেক আছে। এর লেভেল হচ্ছে আওয়ামী লীগ সমর্থক, যারা মত উৎপাদন করে, যে আওয়ামী লীগের নামও নিবে না, জুলাইয়ের নামও নিবে না, কিন্তু এমন ভাবে কিছু প্রোটেকশন করবে যেটা দিয়ে বুঝবেন আপনি যে আসলে সে জুলাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে। এই প্রত্যেকটা বিষয় আপনি কিভাবে ডিল করবেন, প্রত্যেকটাকে আপনি সবাইকে জেলে ধরলে সেটা একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। কারণ যিনি ফৌজদারি অপরাধ করেন নাই তাকে যদি আপনি জেলে ঢুকান তাহলে একটা ক্যাওটিক, কিন্তু আপনাকে ডিল করার একটা কালেকটিভ ডিসিশন, এটা আমি মনে করি সরকার বিরোধী দল সবাই মিলে নিতে হবে। আমি রাজনীতির সাথে একমত যে বিরোধী দল থেকে শুরু করে সবাই এটা নিতে হবে। এবং দরকার। এবং দেখেন এখানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি শুধু আইন দিয়ে জেলে ভরে না, তাদেরকে আপনি যেমন মনে করেন, আমরা এরকম দেখেছি জুলাইয়ের বিরুদ্ধে যিনি 19 তারিখে বলেছেন যে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী তাণ্ডব, এরকম সাংবাদিককে আমরা শুনেছি যে ঈদের সময় তারেক রহমান ফোন দিয়েছেন। আমরা জুলাই কষ্ট পেয়েছি যে এরকম সাংবাদিককে তিনি ফোন দিয়েছেন। সো এটা কিন্তু লিগ্যালের ইস্যু না। এই সাংবাদিকদেরকে, এই উপস্থাপকদেরকে আপনি জুলাইয়ের বিরুদ্ধে, যিনি বেগম জিয়ার ব্রু নিয়ে মস্করা করেছেন, যিনি এই জুলাইয়ের বিরুদ্ধে ছিলেন, এদের লোকজনকে দিয়ে আপনি উপস্থাপনা করাবেন কিনা, এই সাংবাদিকদেরকে আপনি মিডিয়াগুলোকে চালাতে দিবেন কিনা, তাদেরকে আপনি প্যাট্রন করবেন কিনা, রাষ্ট্রপতির ভবনে দাওয়াত পাবে কিনা, এই প্রত্যেকটা কালেকটিভ ডিসিশন নির্ভর করবে আপনি আসলে জুলাইয়ের পক্ষে এবং বিপক্ষের মধ্যে কিভাবে ডিল করতে চান। সময়, ধন্যবাদ ফয়সাল ভাই, খুব সংক্ষিপ্তভাবে দেখেন আমি বলি, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার তারা তো সংস্কার করার জন্য, বিচার করার জন্য এসেছিল। তারা যে কাজটা করতে পারতেন, একটা নির্বাচিত সরকার চাইলেও নানান কারণে, সেটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় প্রেক্ষাপট, নানান কারণে আসলে সেটা পারে না। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসলে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা বেশি ছিল যে তিনি এই কাজগুলো করে যাবেন। তিনি যে প্রত্যাশাগুলো করলেন, সেই প্রত্যাশাগুলো অন্তর্বর্তীকালীন সরকার কেন পূরণ করে নাই? তিনি হাসিনা মডেলের কথা বললেন। দেখেন, হাসিনা মডেলে দেশ চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, নিজে প্রশাসনের সংস্কার করে নাই। যে সকল সচিবরা আওয়ামী সুবিধাভোগী, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, পুলিশের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি আগেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কাজটি করতে পারত, বাংলাদেশে অতীতে বা এখন যে সরকার রয়েছে বা ভবিষ্যতে, এই কাজটি আসলে তার পক্ষে করা যায় না। নির্বাচিত সরকার অবশ্যই শক্তিশালী, কিন্তু অভ্যুত্থানের সরকার এই বিচার করার জন্য, বিপ্লবী ভূমিকা রাখার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয়। দেখেন, হাসিনা মডেলে আমরা দেখেছি 2টা টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে, গণমাধ্যমের সংস্কারের কথা বলেন, সাংবাদিকদের বিচার চান। তা আপনাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তিনি কেন হাসিনা মডেলে 2টা টেলিভিশন লাইসেন্স দিলেন? এরপরে হাসিনা মডেলে কেন থানা থেকে সাদাবাজদেরকে হান্নান মাসুদ ছাড়িয়ে আনলো? তারপরে হাসিনা মডেলে কেন আসলে ডিসি নিয়োগ দেওয়া হলো? এবং হাসিনা মডেলে কেন এনসিটিভিতে আসলে দরবেশ বা তানভীরকে নিয়োগ দেওয়া হলো? কে দিয়েছিল? হাসনাত এবং সার্জিস দিয়েছিল। হাসিনা মডেলে কেন আপনার এলাকায় এত বরাদ্দ নিলেন? গোপালগঞ্জে শেখ হাসিনা বরাদ্দ নিয়েছে এবং আমাদের আসিফ এবং হাসনাত তার এলাকায় কুমিল্লায় বরাদ্দ নিয়েছে। নিজেদের এলাকায় কেউ নিয়েছে 400 কোটি, কেউ নিয়েছে 350 কোটি, কেউ উপজেলা পরিষদ থেকে কেউ নিয়েছে 10 কোটি, কেউ নিয়েছে 15 কোটি। 18 মাসে আমরা দেখেছি হাসিনা মডেল। ডক্টর ইউনূস মডেল আমরা চেয়েছিলাম। তিনি যে গল্পগুলো দেশের বাইরে গিয়ে বলেন না, হ্যাঁ, মিষ্টি ভাষী একজন মানুষ, তো সেই মিষ্টি কথাই শুধুমাত্র আমরা শুনেছি, বাস্তবতা আমরা দেখি না। তো হাসিনা মডেল তো এইটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে আদম ব্যবসার লাইসেন্স দিয়েছেন। হাসিনা মডেল তো এইটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। হাসিনা ব্যবসা তো এইটাই, তার নিজের নামে থাকা মামলা প্রত্যাহার করিয়েছেন, কর মওকুফ করিয়েছেন, ব্যবসা বাণিজ্য ধান্দা করেছেন। হাসিনা মডেল তো এইটাই, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে ফেলেছেন। হাসিনা মডেল তো এইটাই যে একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন। হাসিনা মডেল তো এইটাই যে এনসিপি কে ফান্ডিং করবে, এই জন্য একজন ব্যক্তি যাকে আমরা চিনতাম না, গণঅভ্যুত্থানের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, তাকে আপনি বাণিজ্য উপদেষ্টা বানিয়েছেন। এনসিপি যে রূপায়ণ কার্যালয়ে ভাড়া দেয় কিভাবে? ওই হাসিনা মডেলের শেখ বসিরউদ্দিন আহমেদরা টাকা দেয় শিল্প প্রতিষ্ঠান থেকে। এই জন্য তো আজকে তারা বলে যে যারা আমাদেরকে অনুদান দেয় তাদের নাম প্রকাশ করলে তারা বিপদে পড়বে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাম প্রকাশ করতে পারেননি, এখনো কেন পারেননি বলেন? এটা আমি একবারই 1 মিনিট রেসপন্স হাসিনা মডেল তো এটাই পুরাতন বন্দোবস্ত ধরে রাখা, নতুনের নামে কি করেছে? এক লাইনে বলি, রাজনীতিতে উত্তেজিত হয়ে
না, অতি উত্তেজনা ভালো না। সেটা হচ্ছে যে আমি যেগুলো বলেছি একটা মিথ্যা। একেবারে বলি যে দায়িত্বশীলের কথা বললো না, চরম দায়িত্বহীন যদি কোনো বক্তব্য থাকে, এটা রাশেদ খান এখন দিলেন। কোথায় বসির কোনটা, কোথায় টাকা কোনটা, দিয়েছেন, কোনটা, কোথায় বসির টাকা দিয়েছেন, বশিরকে কেন উপদেষ্টা হ্যাঁ, বানাইলেন? বশিরকে কেন আচ্ছা, উপদেষ্টা বানিয়েছেন? আওয়ামী লীগের এবং সুবিধাভোগী ব্রিগেডিয়ার শাখা হচ্ছে ভাই, আমি উপদেষ্টা আপনার সাথে বানিয়েছিলাম। বলি নাই। না, আপনি সে কিভাবে উপদেষ্টা হলো? তৈরি হোসেন কিভাবে উপদেষ্টা হলো? অতি উত্তেজনা, অতি শিথিলতা খুবই খারাপ। দেখেন যে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় নাই, নুরুর মামলা প্রত্যাহার হয় নাই, রাশেদ খানের মামলা প্রত্যাহার হয় নাই, সবার মামলা প্রত্যাহার হয় নাই। So, ইউনূসের মামলা মামলার প্রত্যাহার বিষয়টা হয়েছে। আনেন কেন? আদম ব্যবসার কথা আনেন, আদম ব্যবসার কথা আনেন। এটা হাসিনা মডেল। আদম ব্যবসা আনেন। হাসিনা যাদেরকে মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার নাকি হাসিনার মডেল। না, না, আপনি বলেন, শুধু হাসিনা শুধু মামলার কথা তো বলি নাই। কর মওকুফ কেন করা হলো? কর মওকুফ কেন করা হলো? নূরের দলের লোকজন কর কেন দেবে না? ব্যবসার ভাই, সুবিধা কেন একমাত্র দিল? 10 বার বললে কি বাক্য সত্য হয়? নূরের দলের লোকজন ম্যান পাওয়ার লাইসেন্স করে নাই। কোথায় করেছে? এটা হচ্ছে এটা কোন হাসিনা মডেল না। একটা বলেন তো, নাম বলেন। না, একটা বলেন তার নাম না, বলেন। না, কেউ করতে এরপরে পারে নাই। হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেষ করি। আপনারা ছাড়া কেউ করতে পারে না। আমি একেবারে শেষ পর্যায়ে মীর শাহ চলে আলমের এসেছি। এলাকায় বরাদ্দ যায় না। বিষয়টা হচ্ছে না, যে আমি কি কুমিল্লায় বলছি বেশি গিয়েছে, যে মীর শাহ আলমের এলাকা থেকে। ন্যূনতম মানে সেন্সেন বক্তব্য কেন বলতেছি আমি, আপনি যদি বক্তব্যটা আমার বক্তব্যটা মনে রাখেন, কেন, আমি বলছি চাঁদাবাজদেরকে ছাড়া আনতে যায়নি? ভাই কথার মাঝখানে কথা বলেন, এটা একটা সেন্সের বিষয়। বলেন। যে আমি কি বলছি, আমি বলছি যে এই ধরনের মডেল যেন ভবিষ্যতে না আসে, এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাই। আমার বক্তব্যটা কন্টেন্টটা দেখেন, আমি কিন্তু খুবই দায়িত্বশীল জায়গায় বলছি আপনি যে বলছেন সবাই মিলে আমরা একসাথে এরকম হয়ে একটা মডেল একটা ডেভেলপ করব। framework। আমার মনে উনি হয়, কি হ্যাঁ, বললেন? এটা অনেক উনি positive সবকিছুর একটা মধ্যে expectation। খাসকাটা দেখেন। কারণ রাশেদ খানের বললাম না, আওয়ামী লীগ এরকম পদহীন কিছু নেতা ছিল যাদের কাজই ফয়সাল ছিল ভাই, আমাদের- এই রাশেদ আমাদের খানদেরকে শেষ নিয়ে করতে হচ্ছে। টিটকারি করা, বিএনপিকে নিয়ে টিটকারি করা। রাশেদ খানের কাজই হচ্ছে আমার পদ নাই, আমি কথা বলতে পারবো না। সবকিছুর মধ্যে, আপনি ফয়সাল বলতে ভাই, পারেন না কেন, আমাদের বলবেন তো। এখন শেষ, আমরা ধন্যবাদ সবকিছুর মধ্যে জানাচ্ছি। খাচকাটা দেখাটাই রাশেদ খানের একমাত্র কাজ এবং চরম দায়িত্বহীন বক্তব্য নাহিদ দিয়ে ইসলাম যাকে নেতা আমরা হিসেবে আর মেনে এটা নিয়েছে, এক্সটেন্ড আমি করতে কিন্তু পারছি না রাশেদ ভাই, আমাদের এখন শেষ করতে হবে। রাশেদ ভাই এবং ফয়সাল ভাই, আপনাদের দুইজনকেই ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আমার মনে হয় আরো একটু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ। দুইজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি টিভিতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।